অন্তর্বর্তী সরকারের এগেইনস্টে আওয়ামী লীগের আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দর্শক, আওয়ামী লীগ আন্তর্জাতিক মাঠে খেলা শুরু করার পর পুলিশ সেনাবাহিনী বাংলাদেশেও কিন্তু নতুন রূপে। এদিকে এবার আওয়ামী লীগ আন্তর্জাতিক খেলা শুরু করে শেখ হাসিনার পরিকল্পনা সফল হয়েছে। আন্তর্জাতিক চাপে ডক্টর ইউনূস দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। অন্যদিকে আজ দুপুরে সারা দেশে তোলপাড় পরিস্থিতি হয়েছে। বাংলাদেশে এই সরকার নতুন বন্দোবস্তের কথা বলে এবং দেশটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এতগুলো প্রাণ ঝরিয়ে দেওয়ার পরে দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে কোনো কিছুই হবে না। যতই দেরি হবে ততই তাদের পিঠের চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। যতই দেরি হবে গণদোলায় খাওয়ার প্রবণতা ততই বাড়বে, কারণ তাদের অপকর্ম বাড়তেছে। এটাই হচ্ছে রিয়েলিটি। তারা বাংলাদেশের নতুন বন্দোবস্তের কথা বলে সকল জায়গায় বাংলাদেশে মত কিভাবে করতে হয়, খুন, নৃশংসতা, কারাবন্দীকরণ এবং নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনজীবন চরমভাবে বিপর্যস্ত। বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বিএনপি কি যদি এখনো না বুঝতে পারে যে ভুল হবে, তাহলে আসলে দুঃখজনক। তাহলে ভবিষ্যতে তাদেরকে পস্তাতে হবে। বিদেশি দেশের স্বার্থ সংরক্ষণের জন্য আসলে এগুলো করছে। তো যে আশা ভরসা নিয়ে আমরা শেখ হাসিনা আপাকে বাংলাদেশ থেকে তাড়াইলাম, যে আশা নিয়ে আপনারা শেখ হাসিনা আপাকে বাংলাদেশ থেকে তাড়াইলেন, ভাই কি হইল এখন? শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে ভুল হয়েছে, এটা এখন সবাই বলতেছে। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা আন্তর্জাতিক মাঠে খেলা শুরু করেছে এবং শেখ হাসিনার পরিকল্পনা বাস্তব হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আওয়ামী লীগের যারা বিদেশে কর্মী রয়েছে এবং বাংলাদেশেও যারা রয়েছে সবাই মিলে পরিকল্পনা করে আসছিল কখন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে এবং তারা কিভাবে ক্ষমতায় আসবে। এখন কি দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক বিভিন্ন চাপ ডক্টর ইউনূসের উপর পড়তেছে এবং বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম লিখতেও শুরু করেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন বাংলাদেশের উপর কি কি চাপ পড়তেছে। অন্যদিকে ডক্টর ইউনূসের অবস্থা সর্বশেষে কি হবে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না। অন্তর্বর্তী সরকারের এগেইনস্টে আওয়ামী লীগের একটা স্ট্রং ভূমিকা কিংবা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেটি হচ্ছে আপনার আন্তর্জাতিক ডক্টর ইউনূসের যত বাংলাদেশে স্বৈরাচারীর ব্যবস্থা আছে, ইভেন পুলিশ গণহত্যা থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত ডক্টর ইউনূসের নামে মামলা করা হয়েছে। শুধু এখানেই না, আপনার 5 আগস্টের পর থেকে, দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল এবং গুরুত্ব, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। 5 আগস্টের পর থেকে আপনার আওয়ামী লীগের যত নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, এর ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে প্রায় আপনার হাতে গণা কিংবা ধরেন জেলা পর্যায়ে কিংবা থানা পর্যায়ে যেই আওয়ামী লীগের ছাত্রলীগ ছিল কিংবা যুবলীগে ছিল বা যেই নেতা কর্মীরা ছিল, তাদেরকে থানাতেই বিভিন্নভাবে হত্যা করা হয়। আর অন্তর্বর্তীকালীন সরকার বা তার গণমাধ্যম দিয়ে সেটা প্রকাশ করে যে তাদের বিশেষ কোনো বা গুরুতর তারা আহত ছিল আগে থেকেই কিংবা তাদের জটিলতম রূপ ছিল, সেই কারণেই তারা জেলখানাতেই মৃত্যুবরণ করে। শুধু এখানেই না, আপনার পুলিশ গণহত্যা থেকে শুরু করে, মানে পুলিশকে কেন আপনার যে গণহত্যা চালিয়েছে এটা কেন অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে নাই, এটারও একটা বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের এগেইনস্টে। শুধু এখানে না, আপনার জাতিসংঘ আরো একটা রিপোর্ট আপনার অন্তর্বর্তী সরকারের কাছে চেয়েছিল। সেটি হচ্ছে 5 আগস্টে কিংবা জুলাই মাসে আন্দোলনকে কেন্দ্র করে যত গণহত্যা হয়েছে, মানে অন্তর্বর্তীকালীন সরকার যেই আপনার একের পর এক যে দিক নির্দেশনা দিয়েছে যে আমাদের এত এত মানুষ শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, কিন্তু এটার কোনো এভিডেন্স কিন্তু দেখা যায়নি। উল্টো আমরা কি দেখতে পেয়েছি যে যত আপনার জুলাই যোদ্ধারা ছিল কিংবা জুলাই শহীদরা ছিল, তারা একের পর এক একজনে এসে এসে আবার পুনরায় তারা জীবিত হয়েছে। দর্শক বন্ধুরা, শুধু এখানেই না, তারা মানে আওয়ামী লীগ আসলে এমন একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে আমাদের আওয়ামী লীগ মানে সরকার থাকাকালীন অবস্থায় মানে আওয়ামী লীগের ভিতরে জঙ্গিবাদীরা, মৌলবাদীরা, জামাতিরা, হিজবুতিরা তারা ঢুকে আমাদের দলে বা আমাদের দলকে সমর্থক করে আমাদের পতন করা হয়েছে। মানে আমাদেরকে দলের ভিতরে ঢুকে মিথ্যাচার মানুষের কাছে পৌঁছাইছে বা আমাদের একটা ম্যাটোকলস ডিজাইন ধারায় এই দলটাকে পদত্যাগ করা হয়েছে। শুধু এখানে না, আপনি একটু এই ভিডিওটা দেখেন, মানে এইগুলা বা সার্জিস হাসনাদের যত ফুটেজ ছিল, তারা যে আগে আওয়ামী লীগ করতো আর এখনই এসে তারা আওয়ামী লীগের এগেইনস্টে কথা বলছে, মানে 5 আগস্ট কিংবা কোঠা আন্দোলনের পর থেকে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় একটি প্রমাণ। আপনারা দেখে আসুন। দর্শক বন্ধু, আপনারা দেখতেই পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে কোনোভাবেই তিনি আসলে সেফ
হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। এই হচ্ছে আপনার নেদারল্যান্ডের একটা লয়ার, তাকেই হচ্ছে ধরা হয়, মানে আওয়ামী লীগ সরকার তার হাত ধরেই আন্তর্জাতিক মামলা চালায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দর্শক বন্ধুরা, আপনার আরেকটি তথ্য সেটি আপনারা জানলে খুশি হবেন, সেটি হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন সেটি পসিবল না। শুধু এখানেই না, আপনার যে বা যারা নাকি আওয়ামী লীগ আগে করেছিল আর বর্তমান তারা এনসিপি নেতা হয়েছে, তারা কিভাবে আওয়ামী লীগ থেকে এনসিপি নেতা হলো, বা তারা কিভাবে কুঠার নামে তারা বাংলাদেশে এত বড় একটা স্বৈরাচারিতা চালিয়েছে, এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ তথ্য আপনার সাবমিট করা হয় জাতিসংঘে। শুধু এখানেই না, যখন নাকি এই তথ্যটি সাবমিট করা হয়, অন্তর্বর্তী সরকারকে জিজ্ঞাসাবাদ করা পর্যন্ত হয়েছে, ইভেন চিঠি পর্যন্ত পাঠানো হয়েছে যে আপনার অন্তর্বর্তী সরকারের ভিতরে এরা কি আসলেই আওয়ামী লীগ করেছিল কিনা, এটারও একটা তথ্য কিন্তু চেয়েছে। শুধু এখানে না, আপনার সার্জিস তিনি ছাত্রলীগ করতো, তারপরে হাসনাত তিনিও ছাত্রলীগ করতো, এটা কিন্তু এভিডেন্স, কারণ তারা ছাত্রলীগের নেতাও কিন্তু ছিল, মানে পদ পদবিতে কিন্তু তারা ছিল। আর বর্তমান সবকিছু মিলিয়ে তা ফেসে যাচ্ছে। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন, এ নিয়ে গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম পোস্ট হচ্ছে, এবং কি বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছেন তারাও বক্তব্য দিচ্ছেন। বেশ কিছু জায়গায় যে দাবিটা করা হয়েছে যে বাংলাদেশ থেকে যাবার পর ভারতে শেখ হাসিনা সেখানে যাওয়ার কয়েকদিন পরে তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থ ছিলেন, বাংলাদেশে যা ঘটছে সেটার ধাক্কা তিনি নিতে পারেননি। এরপরে তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল, যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। এটা অনলাইনে বিভিন্নভাবে ভেসে উঠছে। আর একটা ছবি প্রকাশ করা হয়েছে, যে ছবিটা আপনারাও দেখেছেন, এটা আসলে একটা ফেক ছবি। অরিজিনাল ছবিটা হচ্ছে অন্য একজন নারীর, যেখানে শেখ হাসিনার ছবিকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। এখন এটা সপক্ষে দাবি করা হচ্ছে যে গেল কয়েক মাস ধরে শেখ হাসিনার যে অডিও বক্তব্যগুলা আমরা শুনছি বিভিন্নভাবে মিডিয়াতে আসছে, আওয়ামী লীগের বিভিন্ন পেজটিজ থেকে, এই বক্তব্যগুলো এআই দিয়ে জেনারেটেড করা। কারণ দীর্ঘ 14 থেকে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সারা পৃথিবীর কোনো মিডিয়ার সামনে সরাসরি উপস্থিত হননি, কোনো টেলিভিশন চ্যানেলকে তিনি সাক্ষাৎ দেননি, এমনকি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে সেখানেও সরাসরি শেখ হাসিনার কোনো ইন্টারভিউ তারা নিতে পারেনি। এর মাঝখানে বেশ কিছু ছবি বা ভিডিও প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে আসবেন অথবা তিনি ভাষণ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন। এই ভিডিওগুলো আবার আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময়। একবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, ওই সময় একটা ফুটেজকে মাঝখানে গেল কয়েকদিন আগে ভাইরাল করা হয়েছে যে তিনি দেশে ফিরবেন, নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন। তো স্বাভাবিকভাবে জনমনে যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তারা কিন্তু একটা জিনিসে সফল হচ্ছেন, কোনটা? এই যে ন্যারেটিভ তৈরি করা যে শেখ হাসিনা বেঁচে নেই, এখন তিনি যে বাইচে আছেন তাকে প্রমাণ দিতে হলে ক্যামেরার সামনে আসতে হবে, এরকম একটা অবস্থান কিন্তু তৈরি করা হয়েছে যে যদি শেখ হাসিনা বাইচেই থাকে তাহলে কেন ভাই 15 মাস ধরে তিনি সামনে আসতেছেন না, তো ওনার মৃত্যু হলে কেন লুকানো হবে? এটার সপক্ষে আবার একটা যুক্তি তৈরি করা হচ্ছে, কোনটা? যে শেখ হাসিনা মারা গেছে এই কথা যদি সামনে আসে তাহলে মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল বা আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করা, অথবা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের যে একটা বন্ডিং তৈরি করা হচ্ছে, অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শক্তি কম বেশি 1-1.5 বছরের মধ্যে একটা রিব্যাক 1%, 2%, 5% যতটুকু ধরেন, অথবা দেশে বিদেশে নেতাকর্মীরা যেভাবে ঝাঁপাই পড়তেছেন সেটার সাথে সাথে জিরোতে পরিণত হবে। কেন? কারণ আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো বেসিক্যালি একটা পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল হিসাবেই এস্টাবলিশড হয়েছে, যেখানে দলটির সর্বোচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের হুকুমে তাদের নির্দেশেই আসলে দলগুলো পরিচালিত হয়, এবং তারা হচ্ছেন মূল শক্তির কেন্দ্রবিন্দু। এখন মূল যে শক্তি সেটাই যদি নাই হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে সবকিছু কেমন আউলায় যায়। যেমন ধরেন শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে চলে গেলেন, তো ওই মুহূর্তে কি সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছিল না? ছিল। ওই মুহূর্তে কি সব আওয়ামী লীগ তবা পড়ে ফেলছে? না। তাহলে কেন আওয়ামী লীগকে এই পরিণতি ভোগ করতে হলো? কারণ মূল যিনি ফাউন্ডার, মূল যিনি পিলার, তিনি যখন চলে গেলেন নেতা কর্মীদের মধ্যে ভয়ে কাজ করা গেল, আর সেই ভয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ গর্তের মধ্যে ঢুকতে বাধ্য হলো, আওয়ামী লীগ পালাই যেতে বাধ্য হলো। যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এরা সবাই নাই হয়ে গেছে মোটামুটি। আর যারা একটু ধরেন মানে আতঙ্কগ্রস্ত বা প্যানিক হয়ে গেল, অ্যাজ এ রেজাল্ট আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক থাকার পরেও ঘাড় সোজা করে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না আজকের দিন পর্যন্ত। তো এই সকল কারণেই শেখ হাসিনার মৃত্যু হলেও মৃত্যুটাকে লুকানো হবে বা এটা প্রকাশ করা হচ্ছে না, বা ভারতেরও যেই জিও পলিটিক্স আছে বাংলাদেশকে নিয়ে সেইটার ধরেন নানান ধরনের ঝামেলা তৈরি হবে। এটা একটা ন্যারেটিভ কিন্তু মাঠে তৈরি হচ্ছে। এখন এটা 1 দিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, 3 দিন যাচ্ছে, আস্তে আস্তে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। কিন্তু আপনি খুব সাইলেন্সলি যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলেন, এই যে একটা লাইন আছে, আপা আসবে বাংলাদেশ হাসবে,
এখন আপা যদি মইরা যায় তাহলে আপা আসবে কই থেকে? এই যে একটা ন্যারেটিভ মানুষের মধ্যে শক্তি যোগায়, সেই ন্যারেটিভটার মধ্যে কিন্তু একটা ধাক্কা আস্তে আস্তে লাগতেছে। যেমন বাংলাদেশে এই সরকার নতুন বন্দোবস্তের কথা বলে এবং দেশটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এতগুলো প্রাণ ঝরিয়ে দেওয়ার পরে দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে নতুনত্ব তো কিছুই দেখায়নি, বরঞ্চ পুরনো স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, ভাষা, মন্ত্রণালয় চালানো, সব জায়গায় সেই আগের পলিটিক্যাল গভর্নমেন্টগুলো যে অভিযোগে অভিযুক্ত ছিল, যারা ক্ষমতায় যায় দুর্নীতি করার জন্য, লুটপাট করার জন্য, একবার মন্ত্রী হলে 14 পুরুষ বসে খাওয়ার জন্য, মানুষের রক্তের উপর দিয়ে সিঁড়ি বেয়ে যে 2 ছাত্র উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টা হয়েছেন, এরা ইতিহাসে কি হয়ে যাবে? এখন পাগল হয়ে গেছে তারা এমপি হওয়ার জন্য, এবং তাদেরকে এমপি বানিয়ে আশ্রয় প্রশ্রয় দিয়ে, শেল্টার দিয়ে এক্সিট দেওয়ার জন্য কোনো কোনো দল অস্থির হয়ে গেছে। কতটা বাংলাদেশের মানুষকে ছোট করলে পরে, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করলে পরে এই দিন আসতে পারে। এই উপদেষ্টারা দুর্নীতির অভিযোগের মুখে কতটা আগের যে কোনো উদাহরণকে ছাড়িয়ে গেছেন। একটা খবর আছে আমাদের সামনে, খবরটা হচ্ছে 2 উপদেষ্টার সাবেক সহকারী, একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন কমিশনের ডিপ ফ্রিজে চলে গেছে। মানে কি ডেঞ্জারাস দেখেন খবরটা। তারা হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, এপিএস মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের প্রিয় তুহিন ফারাবি। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ভাটা পড়েছে। এমনি ভাটা পড়েছে না, কোনো ওহী নাজিল হওয়ার কারণে ভাটা পড়েছে। উপদেষ্টাদের এপিএস পয়সা খায়, দুর্নীতি করে, উপদেষ্টাদের না জানিয়ে আপনি আমি কেউ বিশ্বাস করবো বাংলাদেশে কোনো বলদ আছে এটা বিশ্বাস করে? সংস্থাটির গোয়েন্দা ইউনিটের, মানে দুদকের গোয়েন্দা ইউনিটের তদন্তের অভিযোগে প্রাথমিক সত্যতা পেয়ে প্রকাশ্য অনুসন্ধান শুরুর 7 মাস পার হতে চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। মিডিয়ার শোরগোল এবং নানামুখী সমালোচনার মুখে অভিযোগের তীরবিদ্ধ মোয়াজ্জেম ও ফারারিকে তলব করেই কার্যত অনুসন্ধানে ইতি টেনেছে দুর্নীতি দমন কমিশন। এই কমিশনের উপর মানুষের কি আস্থা থাকবে বলেন? অথচ একই সময় দুর্নীতি অনুসন্ধান শুরু হওয়ার সাবেক অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা করেছে সংস্থাটি, একাধিক সূত্রে তথ্য পাওয়া গেছে। জুলাই আন্দোলনের সময় এনসিপি কিংবা তখনকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের খুবই আস্থাভাজন, খুবই প্রিয়ভাজন যে মুরব্বীর নাম আমরা দেখতাম কিংবা তাদের কাছাকাছি দেখতাম, এমনকি 5 আগস্টে সরকার পতনের পরেও নতুন সরকার গঠনের যে তোড়জোড়, সেই তোড়জোড় কার্যক্রমে যাকে একেবারে অগ্রভাগে দেখা গেছে, ছাত্রদের সঙ্গে সার্বক্ষণিক সমঝোতা, আলোচনা, এমনকি সেনা নিবাসে বসে থেকে তিনি এরকম একটা ভিডিও বার্তাও দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেনাবাহিনী প্রধান তিনি খুবই আস্থার জায়গা তৈরি করেছেন, তোমরা নিজের নিজের জায়গা থেকে সবকিছু করো, শান্ত হও, তোমরা এটার উপরে আস্থা রাখতে পারো, উনি কথা দিয়েছেন তোমাদের সঙ্গে বসে এরকম বার্তাও দিয়েছিলেন। মানে এবং সেই সময় শোনা গিয়েছিল যে সেনাপ্রধান তাকে দায়িত্ব দিয়েছিলেন এই ভেবে যে তার কথা ছাত্ররা শুনবে। সেই মধুর সম্পর্ক হঠাৎ করে তিক্ততার চরম পর্যায়ে চলে আসলো কেন? যেখানে এনসিপির পক্ষ থেকে 5 জন উপদেষ্টাদের নাম দেয়া হলো যারা তাদের পছন্দ না কিংবা যারা অন্য দলের হয়ে কাজ করছে, তার মধ্যে কেন আসিফ নজরুলের নাম আসলো? এটা একটা কোটি টাকার প্রশ্ন। কি এমন হলো? তার মানে কি যেটা আলোচনা হচ্ছে, যেটা বিভিন্ন জন আলোচনা করছেন, এমনকি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও অভিযোগ করেছেন যে এনসিপির পারপাস সার্ভ করছে না বলেই তাদের উপরে দায় দেওয়া হচ্ছে। তাহলে কি আসিফ নজরুল এখন এনসিপির পারপাস সার্ভ করছেন না? এখন কি তিনি নিজের পারপাস শুধু সার্ভ করছেন আর বিএনপির পারপাস সার্ভ করছেন, যে কারণে এনসিপি এবং জামাত 2 দলের কাছেই তিনি অগ্রহণযোগ্য হয়ে পড়লেন? এবং শুধু তাই নয়, অনেক কাঠি সরেস হয়ে এবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন আসিফ নজরুলের ইচ্ছা নাকি প্রধান উপদেষ্টা হওয়ার। কি মারাত্মক ব্যাপার! আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার ইচ্ছা, এটা সরাসরি তিনি মন্তব্য করছেন, সরাসরি প্রকাশ্যে বলছেন। কেন বলছেন? কেন এই ভাবনা তার হলো? সত্যি কি আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বা এখনো কোনো সুযোগ খুঁজছেন প্রধান উপদেষ্টা হওয়ার? একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারির কথা। তিনি সরাসরি আসিফ নজরুল সম্পর্কে যে কথা বললেন, সেই কথা আসিফ নজরুলের জন্য খুব একটা সুখকর কথা যেমন নয়, তেমনি জুলাই আন্দোলনের সময় তাদের ভেতরে যে ঐক্য ছিল, যে ঐক্য এবং যে মধুর সম্পর্ক আমরা দেখেছিলাম, সেই সম্পর্ককেও বিতর্কিত করার জন্য যথেষ্ট। কি বললেন তিনি? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনাম এরকম যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। কিভাবে হয়েছিল? ইতিহাসের দিকে একটু, তিনি বোধহয় চেয়েছিলেন বলতে ইতিহাসের দিকেই যেতে বলছেন। চলুন যাই ইতিহাসের দিকে একটু। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। রাজধানীর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আজকে তিনি এই
দাবি করেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।